নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ভালো মানুষ হরবাবু। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বাড়িতে চোর ঢুকেছে টের পেয়ে হরবাবু বিছানায় উঠে বসে আপন মনে বললেন, এসব কি অসভ্যতা। ভারী বিরক্ত হয়ে তিনি বিছানা ছেড়ে উঠলেন। দরজা খুলে বাইরের বারান্দায় এসে চুপ করে বসে জ্যোৎস্না দেখতে লাগলেন। চুরি টুরি খুব অপছন্দ করেন হরবাবু। তার চোখের সামনেই চুরি হোক, এটা তার সহ্য হবে না। চোরটা বড়ই নির্লজ্জ। পাপ কাজ গোপন করার কোনো চেষ্টাই নেই। বারান্দায় বসেই তিনি শুনতে পেলেন ঘরে বাক্স প্যাঁটরা নাড়ার, বাসন কোসন পড়ার, আলমারি ভাঙার বিকট সব শব্দ হচ্ছে। রেগে গিয়ে মুখ ফিরিয়ে হরবাবু ধমক মারলেন, এই আস্তে, বেহায়া কোথাকার। চোরটা বা চোরেরা তাতে খানিক সারা শব্দ কম করতে লাগলো, কিন্তু বেটাদের কাজ আর শেষ হয় না। ভারী আনাড়ি চোর হয়েছে সব আজকাল। কিচ্ছু শিখবে না, জানবে না, দুদিন একটু ট্রেনিং নিয়েই কাজে নেমে পড়ে। হরবাবু জ্যোৎস্না দেখতেই লাগলেন। ঘন্টাখানেক বাদে ঘর থেকে একটা কর্কশ গলা যতদূর সম্ভব মোলায়েম হয়ে বলল, কাম সারা হয়ে গেছে বড় বাবু, এখন আরাম করে শুয়ে পড়ুন। হাই তুলে হরবাবু উঠলেন এবং বিছানায় শুলেন। ভারী লোভী আর অভদ্র চোর সব আজকাল। বিছানার চাদর, বালিশের পাশে টর্চ সব নিয়ে গেছে। কাঁসার গ্লাসে জল ঢেকে রেখেছিলেন রাতে খাবেন বলে, সেটা শুদ্ধ নেই। চোরে সবই নিয়ে গেছে। তবু তো বাজার করতে হবে, রাঁধতে হবে, খেতেও হবে। তাই হরবাবু ধার কর্য করে বাজারে চললেন সকালবেলায়। আলুওলা, পটলওলা, মাছওলা সবাই ভালো মানুষ হরবাবুকে ভালোভাবে চেনে। হরবাবুরও যেদিন আলুর দরকার নেই, সেদিনও আলুওলা তাকে পাকড়াও করে ব্যাগের মধ্যে জোর করে 2 কেজি আলু ঢুকিয়ে দেয়। হরবাবু ঝিঙে বা করলা খান না, কিন্তু তা বলে ঝিঙে বা করলাওলা তাকে ছাড়ে না। প্রায় দিনই তাকে সেরখানেক ঝিঙে আর করলা কিনে আনতে হয়। সেগুলো ঘরে পড়ে থেকে পচে যায়। হরবাবু আপন মনে রাগারাগি করেন, এই তরকারি ওলাগুলো হয়েছে যত সব গুন্ডা বদমাস। ধার করা পয়সায় বাজার করতে বেরিয়েছেন। রাস্তায় খলিফা হালদারের সঙ্গে দেখা। এই যে হর, তুমি যে মাস 3 আগে 100 টাকা ধার নিয়েছিলে, তাই কি করলে? হরবাবু খুব ব্যথিত হয়ে তাকিয়ে থাকেন। কথাটা ঠিকই যে মাস 3 আগে হরবাবু খলিফা হালদারের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিলেন, কিন্তু হরবাবুর খুব স্পষ্টই মনে আছে যে 1 মাস বাদেই টাকাটা শোধ করেছিলেন। কিন্তু সেটি খলিফা বাবুর মনে ছিল না বলে পরের মাসেই আবার নতুন করে তাকে টাকাটা শোধ করতে হয়। সেটাও হরবাবু হাসি মুখেই মেনে নেন, ভুল তো মানুষের হয়। কিন্তু ফের গত মাসেও খলিফা সেই 100 টাকা তাগাদা দেওয়াতে খানিকটা বিরক্ত হয়ে হরবাবু আবার টাকাটা শোধ করেন। সে যা যাওয়ার গেছে, কিন্তু খলিফা আজ আবার চাইছে। হরবাবু দীর্ঘশ্বাস ফেলে খুবই সংকোচের সঙ্গে বললেন, হ্যাঁ, টাকাটা কি আপনাকে দিইনি? দিয়েছ? তা কবে দিলে? কই, আমার তো মনে পড়ছে না। হরবাবু মাটির দিকে তাকিয়ে লজ্জার সঙ্গে বললেন, তাহলে তো দিতেই হয়। তা নেবেন? 2-4 দিনের মধ্যেই দিয়ে দেব। মুদির দোকান থেকে ধারে জিনিস কেনেন হরবাবু। মুদি হরবাবুকে জক দিয়ে বলে, আপনার হিসেবটা দেখে নিন হরবাবু, গত মাসে আপনি 172 টাকা 82 পয়সা জিনিস নিয়েছেন। হরবাবু দীর্ঘশ্বাস ফেললেন। মুদির দোকানের হিসেব তিনিও নোট বইতে লিখে রাখেন। তার হিসেব মতো মোটে 62 টাকা 15 পয়সা হয়েছে। কিন্তু কারো মুখের ওপর স্পষ্ট কথা বলতে তার বড় কষ্ট হয়। তাই বললেন, আচ্ছা দেবক্ষণ, কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। বাজার থেকে ফিরে রান্না বান্না করে খেতে গিয়ে ভারী অসুবিধে হলো আজ। বাসনপত্র নেই। বাজার থেকে মেটে হাঁড়ি আর কলা পাতা এনেছেন।
মেটে হাঁড়িতে কোনো ক্রমে ভাত সেদ্ধ করে কলা পাতায় খেয়ে স্কুলে চললেন। তিনি অঙ্কের মাস্টার মশাই। বাজারে হাটে পথে ঘাটে রাজ্যে ভিখিরি। আজকাল ভিখিরিরাও ভারী তেঁদুর। বেশিরভাগ লোকই ভিক্ষে টিক্ষে দেয় না, আর যারা দেয় সেও 2-1 পয়সা বেশি নয়। কিন্তু হরবাবুর কথা আলাদা। ভিখিরিরা তাকে দেখলেই সব নেচে ওঠে। 5-10 পয়সা দিলে ভারী চটে যায় ভিখিরিরা। একবার একটা বুড়ো ভিখিরিকে মোটে 10 পয়সা দিয়েছিলেন তিনি। তাতে সে চটে উঠে পয়সাটা ফেরত দিয়ে বলেছিল, 10 পয়সা দিয়েছ কেন? আমরা কি ভিখিরি নাকি? তাই বাধ্য হয়ে হরবাবুকে 4 আনা 8 আনা দিতে হয়। তাতে খুশি না হয়ে ভিখিরিরা 1 টাকা 2 টাকা চাইতে থাকে। হরবাবু খুবই রেগে যান, কিন্তু কি আর বলবেন। স্কুলের ছেলেরাই কি কিছু ভালো? হরবাবু ক্লাসে যাওয়ার আগে থেকেই 6 এর ছেলেরা হল্লা চিল্লা করছিল। কিছু ছেলে গল্পের বই পড়ছে, কেউ কাটাকুটি খেলছে, কেউ চেঁচিয়ে গল্প করছে, কেউ বাইরে ঘুরে বেড়াচ্ছে। হরবাবু ক্লাসে ঢুকতেই হল্লা দ্বিগুণ বেড়ে গেল। হাতাহাতি চলছে, চেঁচামেচি হচ্ছে। এমনকি ক্লাসের পিছন দিকে খানিকটা ফাঁকা জায়গায় কাগজের বল বানিয়ে কয়েকটা ছেলে ফুটবলও খেলছিল। হরবাবুকে কিছু না বলেই কয়েকজন জল খেতে বা বাথরুমে চলে গেল। হরবাবু কোনো দিকে নজর দিলেন না। ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক দিয়ে মিনমিন করে বললেন, এই কষে ফেলো, গোল করো না কিন্তু। সে কথা কারোর কানেই গেল না। হরবাবু বিরক্ত হয়ে দরজা দিয়ে বাইরের দিকে খানিকক্ষণ চেয়ে বসে রইলেন। ছেলেগুলো যে কেন এত গন্ডগোল করে। খানিক বাদে উঠে তিনি আপন মনে ব্ল্যাকবোর্ডে অঙ্কটা কষে দিয়ে বললেন, নাও টুকে নাও সব। কেউ কিচ্ছু টুকলো না। হরবাবু কোনো ছাত্রকে কখনো মারেননি, বকেননি, কাউকে উপদেশ পর্যন্ত দেননি। পরীক্ষার সময় তিনি যে ঘরে গার্ড দেন সে ঘরের ছেলেদের পোয়া 12। আজ পর্যন্ত কারো টোকা ধরেননি হরবাবু। চোখ পড়লেও অন্যদিকে চোখ ফিরিয়ে নেন তাড়াতাড়ি। অন্য মাস্টার মশাইরা হরবাবুকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা মশকরা করেন। হরবাবু চুপ করে হাসি মুখে সব শোনেন, কারো কথার ওপর কথা বলেন না। আবার গোপনে অনেকেই তার কাছ থেকে ধার কর্জ নেন। শোধ না দিলেও হরবাবু কিচ্ছু বলতে পারেন না। স্কুল থেকে ফেরার পথে কালীবাড়ির গলিতে একটা পেল্লায় ষাঁড়ের মুখোমুখি পড়ে গেলেন হরবাবু। পাশ দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালেন। কিন্তু বজ্জাত ষাঁড়টা এসে যেন ইয়ার্কি মারতেই একবার মাথা নাড়া দিল। ডান পাঁজরে ষাঁড়ের শিংটা পট করে লাগতেই যন্ত্রণায় কোকিয়ে ওঠেন তিনি। কিন্তু ষাঁড়টাকে কিছুই বললেন না। তালপুকুরের পাশ দিয়ে আসবার সময় একটা রাস্তার কুকুর খুবই অভদ্রভাবে হরবাবুর দিকে দাঁত খিঁচিয়ে তেড়ে এলো। তিনি মুখ ফিরিয়ে নিয়ে চলে এলেন। কুকুরটাকে একটা ধমকও দিলেন না। সন্ধ্যের পর হরবাবু একটু বেড়াতে বেরোন। রোজকার অভ্যেস। বেড়াতে বেড়াতে একেবারে নির্জন নদীর ধারে তিনি চলে এলেন। খুব জ্যোৎস্না, প্রকাণ্ড আকাশ, বিশাল শূন্যতায় তিনি বিভোর হয়ে গেলেন। কি আনন্দই যে হচ্ছে, কি আনন্দ আর কি শান্তি না চারিদিকে। ঠিক এমন সময় কোত্থেকে একটা বিশাল চোয়াড়ে চেহারার লোক সামনে এসে দাঁড়িয়ে বলল, যা আছে দিয়ে দিন। লোকটার হাতে প্রকাণ্ড ছোড়া। হরবাবু ভীষণ বিরক্ত হলেন। এই সন্ধেবেলার আনন্দটা কেউ মাটি করলে তিনি অসম্ভব চটে যান। দেওয়ার মতো কিছু নেইও। কাল রাতে সব চুরি হয়ে গেছে। হরবাবু মিনমিন করে লোকটাকে বললেন, দিচ্ছি, তবে গোল করো না, এখন গোলমাল করলে আমার ভারী অসুবিধে। বলে পকেটে টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিলেন লোকটাকে। লোকটা হরবাবুর অবস্থা বুঝে বিশেষ ঘাঁটালো না, শুধু পকেট থেকে কলমটা টেনে নিয়ে চলে গেল। যাক, হরবাবু আবার চারদিকের গভীর নির্জন আনন্দে ডুবে গেলেন। বেশ কেটে যাচ্ছিল সময়টা। কিন্তু হঠাৎ একটু দূর থেকে একটা প্রবল চেঁচানি উঠল, বাঁচাও বাঁচাও, মেরে ফেললে। মনোযোগটা ছিন্ন হওয়ায় খুবই রেগে গেলেন হরবাবু। এসব কি? এমন সুন্দর জ্যোৎস্না রাতে একা একটু নির্জনে বসে থাকবেন তার জো নেই। প্রথমটায় চুপ করেই ছিলেন হরবাবু, কিন্তু আবার শুনলেন একটা মেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে, আর অন্য একটা হেঁড়ে গলা ধমকাচ্ছে, এই চুপ, শব্দ করলে না মেরে ফেলবো। না, এর একটা বিহিত করা দরকার।
একটু নির্জনে বসে থাকতে পারবো না? এটা কেমন বিশ্রী ব্যাপার। এই ভেবে হরবাবু উঠে পড়লেন। চাঁদমারির ঢিপিটা পার হয়ে হরবাবু দেখতে পেলেন একজোড়া স্বামী স্ত্রী আর একটা বাচ্চা অসহায় ভাবে দাঁড়িয়ে আছে। বোধহয় বেড়াতে বেরিয়েছিল। তাদের সামনে সেই প্রকাণ্ড চেহারার চোয়াড়ে লোকটা ছোড়া হাতে খুব আস্ফালন করছে। হরবাবু দাঁত কড়মড় করেন। এই, ছিনতাই করছিস কর, তা বলে চেঁচামেচি করে লোকের শান্তি নষ্ট করবি? এমন দুধ জ্যোৎস্নার রাতটা মাটি করে দিবি? লোককে একটু ধ্যানস্থ হয়ে আনন্দ ভোগ করতে দিবি না? হরবাবু রেগে হেঁটে গিয়ে লোকটার সামনে দাঁড়িয়ে ধমক মেরে বললেন, এই, পেয়েছিস কি তুই? পেয়েছিসটা কি? একবার বলেছি না, গোলমাল করিস না। লোকটা ছোড়া নেড়ে রক্ত চোখে চেয়ে বলে, জন নিয়ে নেবো, ভাগো হিয়াসে। বটে, তবু গোলমাল করবি, চেঁচাবি? বলতে বলতে হরবাবু চড়াং করে একটা চড় কষালেন লোকটার গালে, আর সেই চড়ে লোকটা হতভম্ব হয়ে গেল। হরবাবুর রাগ তাতে গেল না, আর একটা চড় কষালেন। লোকটার হাত থেকে ছোড়া খসে গেল। লোকটা গাল চেপে উবু হয়ে বসে বাবারে মারে বলে চেঁচাতে লাগলো। কিন্তু হরবাবু তাতে আরো খেপে গেলেন। এই, মার খাচ্ছিস তবুও চেঁচাচ্ছিস? হরবাবু লোকটার ঘাড় ধরে তুলে কিল চর রদ্দা মারতে মারতে আর বকাবকি করতে করতে একেবারে রাস্তায় তুলে দিয়ে এলেন। বললেন, ফের এদিকে আসবি তো খুন করে ফেলবো। ফিরে এসে হরবাবু আবার হাসি হাসি মুখ করে জ্যোৎস্না রাতের রহস্য উপভোগ করতে লাগলেন। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ভালো মানুষ হরবাবু। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।